আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেখা নাজনীন। প্রথমেই সংবাদ শিরোনাম। চৈত্র সংক্রান্তি আজ, আগামীকাল পহেলা বৈশাখ। নতুন বাংলা বর্ষবরণে দেশজুড়ে নানা আয়োজন, সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। নববর্ষের দিনে টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকল প্রস্তুতি সম্পন্ন। চট্টগ্রামে 2 দিনব্যাপী বর্ষ বিদায় ও বর্ষবরণ উৎসব শুরু। বর্ষবরণের প্রস্তুতিতে ব্যস্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ। বর্ষবরণ উৎসব পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও সংস্কৃতির অংশ, বললেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। ভারতে বাংলাদেশিদের জন্য মেডিকেল ও বিজনেস ভিসা চালুর বিষয়ে আগামী সপ্তাহে ইতিবাচক সাড়া পাওয়া যাবে, জানালেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা পাওয়া জনগণের অধিকার, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অবরোধের ঘোষণা, কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি ইরানের। এবং শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। চৈত্রের দহন দগ্ধ দুপুর, শুকনো পাতার শব্দ আর ক্লান্ত প্রকৃতির নীরবতা, সব মিলিয়ে যেন প্রকৃতি নিজেই ঘোষণা করছে বছরের শেষ মুহূর্ত। আজ 30শে চৈত্র, বাংলা 1432 সনের শেষ দিন। সময়ের আবর্তনে একটি বছর শেষ হচ্ছে, আর আগামীকাল সূর্যোদয়ের সাথে শুরু হচ্ছে আরেকটি নতুন বছরের। চৈত্র সংক্রান্তি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, যেখানে পুরনো বছরের দুঃখ, ক্লান্তি আর গ্লানি পেছনে ফেলে নতুন শুরুর প্রস্তুতি নেওয়া হয়। এই দিনটি একসময় নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তা সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। জাকিয়া জামান আনিকার প্রতিবেদন। ঋতুচক্রের অনিবার্য আবর্তনে জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে মহাকালের গভীর গর্ভে বিলীন হতে চলেছে আরেকটি বাংলা বছর। চৈত্রের দহন দগ্ধ প্রখর দুপুরে শুকনো পাতার মৃদু নূপুরধ্বনি যেন বাজিয়ে তোলে বিদায়ের এক বিষণ্ণ সুর। সেই সুরে মিশে থাকে নতুনের আহ্বান। বিদায় ও আগমনের এই সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে চৈত্র সংক্রান্তি, যা বাংলার মানুষের আবেগ, ঐতিহ্য ও অস্তিত্বের এক গভীর প্রতীক। আজ বাংলা সনের অন্তিম দিন। এই দিনটি কেবল একটি পঞ্জিকার সমাপ্তি নয়, এটি এক দীর্ঘ বছরের ক্লান্তি, জীর্ণতা ও গ্লানিকে মুছে ফেলার প্রতীকী মুহূর্ত। চৈত্র সংক্রান্তি পালনের আচার অনুষ্ঠানে অঞ্চলভেদে বৈচিত্র্য থাকলেও এর মর্মকথা এক, ঐতিহ্যের অবিচ্ছিন্ন প্রবাহ। যুগে যুগে কালের পর কাল ধরে বাঙালির জীবনধারা, বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে এই দিনটি। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। একসময় এটি পাহাড়ি জনগোষ্ঠী ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও আজ তা পরিণত হয়েছে এক সার্বজনীন উৎসবে।
ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে এটি পেয়েছে সার্বজনীন স্বীকৃতি। পাহাড়ি জনগোষ্ঠী এই উপলক্ষে 3 দিনব্যাপী উৎসবের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তি ও নববর্ষকে বরণ করে নেয়, যা তাদের নিজস্ব ঐতিহ্যের এক বর্ণাঢ্য প্রকাশ। গ্রাম বাংলার নৈসর্গে চৈত্র সংক্রান্তির আবহ যেন আরও গভীর ও প্রাণবন্ত। পুরনো বছরের যাবতীয় দুঃখ, গ্লানি ও ব্যর্থতাকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতিতে মুখর হয়ে ওঠে জনপদ। ব্যবসায়িক জীবনে পুরনো হিসেব নিকাশ চুকিয়ে নতুন করে হালখাতা খোলার যে প্রথা, তা যেন নতুন সূচনারই এক প্রতীকী ভাষ্য। খাদ্য সংস্কৃতিতেও এই দিনের রয়েছে স্বাতন্ত্র্য। আমিষ বর্জন করে নিরামিষ আহারের যে চিরায়ত রীতি, তা আজও বহমান। কোথাও কোথাও 14 প্রকার শাক দিয়ে শাকান্ন রান্নার যে প্রথা, তা যেন প্রকৃতির প্রতি কৃতজ্ঞতারই এক নিবেদন। আবার কোনো কোনো অঞ্চলে ছাতু খাওয়ার প্রচলনও এই দিনের ঐতিহ্যের অংশ। চৈত্র মাসে রোগবালাই বৃদ্ধির আশঙ্কা থেকে তেতো ও শাকসবজি খাওয়ার যে রীতি, তা কেবল বিশ্বাস নয়, এটি এক প্রাচীন জীবনবোধের প্রতিফলন, যেখানে স্বাস্থ্য ও সংস্কৃতি এক সূত্রে গাঁথা। সময়ের প্রবাহে চৈত্র সংক্রান্তি রূপ বদলেছে, বিশেষত শহুরে জীবনে। তবুও গ্রামীণ ঐতিহ্যের অনুষঙ্গ আজও ম্লান হয়নি। মেলা, পুতুল নাচ, বায়োস্কোপ, পটচিত্র, যাত্রাপালা, লোকসঙ্গীত ও নৃত্যের আয়োজন যেন এই দিনটিকে জীবন্ত করে তোলে। সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের নিজস্ব উদ্যোগে এই ঐতিহ্যকে ধারণ ও বিস্তারের প্রয়াস চালিয়ে যাচ্ছে, নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে বাঙালির শেকড়ের গল্প। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। আগামীকাল পহেলা বৈশাখ, নতুন বাংলা নববর্ষ 1433 সালের প্রথম দিন। নানা আয়োজনে আগামীকাল সারা দেশে উদযাপিত হবে পহেলা বৈশাখ। ঢাকায় এবার পহেলা বৈশাখে অনুষ্ঠিত হবে বৈশাখী শোভাযাত্রা। নববর্ষ বরণে আগামীকাল সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এই শোভাযাত্রা বের করা হবে। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ 1433 উপলক্ষে রাজধানী ঢাকা রূপ নিতে যাচ্ছে এক বিশাল সাংস্কৃতিক উৎসবের নগরীতে। বৈশাখী আনন্দ, সঙ্গীত আর তারুণ্যের উচ্ছ্বাসে এবার জমজমাট হয়ে উঠবে রাজধানীর বিভিন্ন এলাকা। আয়োজন করা হয়েছে একাধিক কনসার্ট, যেখানে দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড দলগুলো পরিবেশন করবেন জনপ্রিয় গান। পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থাকছে আলাদা আলাদা সঙ্গীত আয়োজন। এদিকে র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ বলেছেন, বাংলা নববর্ষ 1433 উদযাপনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো ধরনের নাশকতামূলক হামলা মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে র্যাবের স্পেশাল কমান্ডো ফোর্স। তিনি আজ রাজধানীর রমনা বটমূলে বাংলা নববর্ষ উৎসব উদযাপনে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক ব্রিফিংয়ে একথা বলেন। র্যাবের মহাপরিচালক বলেন, উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে সারা দেশে 15টি ব্যাটালিয়ন মোতায়েন থাকবে। বাংলা নববর্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশব্যাপী র্যাবের 15টি ব্যাটালিয়ন নিয়োজিত থাকবে। নববর্ষে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র্যাবের সকল ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করবে। এই লক্ষ্যে 181টি পিকআপ পেট্রোল টিম, 127টি মোটরসাইকেল পেট্রোল টিম সহ সর্বমোট 308টি টহল এবং সাদা পোশাকে নজরদারি সহ র্যাবের সদস্যগণ মোতায়েন থাকবেন। কোনো গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মে এভিনিউ, বাংলা একাডেমি এবং রমনা বটমূল সহ রাজধানীর যে সকল স্থানে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, সেই সকল স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে পরীক্ষণ চেকপোস্ট, টহল এবং অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া র্যাব সদর দপ্তরে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
আগামীকাল পহেলা বৈশাখে টাঙ্গাইল সদর থেকে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে দেশের মোট 10টি উপজেলার 11টি ব্লকের 22,000-এরও বেশি কৃষককে আনা হচ্ছে সরাসরি সরকারি সহায়তায় এই পাইলট প্রকল্পের আওতায়। উপজেলাগুলো হলো টাঙ্গাইল সদর, পঞ্চগড়ের সদর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেসারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লা সদর, রাজবাড়ী, গোয়ালন্দ, মৌলভীবাজারের জুড়ি, ফুলতলা ব্লক এবং জামালপুরের ইসলামপুর। ক্ষুদ্র, মাঝারি ও প্রান্তিক কৃষকরা পাবেন সরকারি এই সহায়তা। পর্যায়ক্রমে দেশের সকল কৃষককে আনা হবে কৃষক কার্ডের আওতায়। কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি বার্ষিক 2,500 টাকার আর্থিক সহায়তা সহ সরকারি ভর্তুকি, ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা, কৃষি সেচ, উৎপাদিত পণ্য বিক্রির সুযোগ ও আধুনিক যন্ত্রপাতি সহ মিলবে 10 ধরনের সুবিধা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনোর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্ট শিলবের্ট ফাসমার। আজ সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বর্ষবরণে ব্যস্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ষবরণের নানা অনুষঙ্গ তৈরিতে ব্যস্ত শিক্ষার্থীরা। রাত পোহালেই পহেলা বৈশাখ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়মান ইমার রিপোর্ট। সবুজ পাহাড় ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন যেন এক বিশাল ক্যানভাস। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে শেষ মুহূর্তের রং তুলির আঁচড়ে ব্যস্ত শিক্ষার্থীরা। প্রথমবারের মতো এবার উৎসবের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। রাত দিন এক করে তারা তৈরি করছে বিশালাকায় সব কাঠামো। লোকজ সংস্কৃতির নানা অনুষঙ্গ ফুটিয়ে তোলা হচ্ছে বাঁশ, কাগজ আর উজ্জ্বল সব রঙে। অশুভ শক্তিকে বিদায় জানিয়ে নতুন বছরকে আবাহন করাই তাদের মূল লক্ষ্য। আমি এখানে একটা সরা পেইন্ট করতেছি। আমাদের সরাগুলো হচ্ছে ওই যে বৈশাখের মধ্যে এক্সিবিশনের মতো করে টাঙানো হয় আর কি, এই সরাগুলা। আর আমাদের প্রায় কাজে শেষ হয়ে আসছে, জাস্ট আলপনাটা বাকি, আর হচ্ছে ডমিগুলা পেইন্ট করা হচ্ছে আর কি। চারুকলা বার্থডেও হচ্ছে আমাদের পুরা ক্যাম্পাসের স্টুডেন্টদের সাথে হচ্ছে আয়োজনটা পালন করতে পারতেছি, তো ভালো লাগতেছে অনেক। বর্তমানে যেহেতু আমাদের হাতে একদিন সময় আছে, তো সেহেতু কাজের একটু চাপ বেশি। ওভারঅল মোটামুটি সব অলমোস্ট শেষ পর্যায়ে আর কি। আমাদের বাঙালি যে সংস্কৃতিগুলো আছে, সেই সংস্কৃতিগুলো যে হারিয়ে গিয়েছিল সেগুলোকে পুনরুদ্ধার করা, এটা হচ্ছে আমাদের এবারের মূল থিম। সো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাছ দেখতে পাচ্ছি, ঘোড়া দেখতে পাচ্ছি, অ্যান্ড কবুতরও আছে। সো এগুলো বানানো হয়েছে কারণ প্রথমে আমরা যদি মাছের কথা বলি, তো মাছ হচ্ছে মাছে ভাতে বাঙালি, সেটাকে কি আমরা রিক্রিয়েট করেছি। দেন হচ্ছে ঘোড়া আর কবুতর, কবুতর শান্তির প্রতীক, সেগুলোকে মানে এগুলো দ্বারা আমরা পয়লা বৈশাখে রিপ্রেজেন্ট করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট এবার কেন্দ্রীয়ভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে নববর্ষ উদযাপন করছে। আমাদের এই নববর্ষের এবারের যে স্লোগান হলো এসো প্রাণের উৎসবে জাগো নব আনন্দে। চারুকলা ইনস্টিটিউটের সমগ্র শিক্ষার্থীবৃন্দ একযোগে এই নববর্ষ উদযাপিত করবে। সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছে মঞ্চ এবং দেশীয় পণ্যের জন্য তৈরি হচ্ছে নানান স্টল। দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের 1 নম্বর গেট দিয়ে ওই দিন বহিরাগত কোনো গাড়ি প্রবেশ নিষিদ্ধ। এছাড়াও বিশ্ববিদ্যালয় যেহেতু পাহাড়ি এলাকায় তৈরি, অনেক জায়গাতেই ঢুকে যেতে পারে, সেজন্য অনুষ্ঠানের স্থলের জন্য আমরা 3টা ব্যারিয়ার তৈরি করেছি। বিসি বাংলোর নিচে, কাটা পাহাড় এবং 3 নম্বর গোডাউন এলাকায় আমরা স্ট্রংলি ব্যারিয়ার তৈরি করেছি। এই জন্য আমাদের 40 জন বিএনসিসি ক্যাডেট, 10 জন রেবার স্কাউট, 46 জন আমাদের নিজস্ব নিরাপত্তা কর্মী এবং 50 জন পুলিশ সদস্যের সমন্বয়ে আমরা একটা নিরাপত্তা তৈরি করেছি। আর আমার প্রক্টর বোর্ডের 8 জন সদস্য রয়েছেন, আমি প্রক্টর রয়েছি, আমার চাকসু প্রতিনিধি রয়েছেন।
সমন্বিতভাবে আমরা এই নিরাপত্তাটাকে নিশ্চিত করছি। পুরনো বছরের সব গ্লানি মুছে নতুন দিনের আহ্বানে প্রস্তুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখন শুধু অপেক্ষা ভোরের সূর্যের। পাহাড়ে ভাঁজে প্রতিধ্বনিত হবে এসো হে বৈশাখ, এসো এসো। রংতুলির জাদুতে নতুন বছরকে বরণ করে নিতে চবি ক্যাম্পাস এখন পুরোপুরি প্রস্তুত। পাহাড়ে ঘেরা এই প্রাঙ্গণে বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির মিলন মেলা বসবে কাল সকালে। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। বর্ষবরণ উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে দুদিনব্যাপী বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব। বিকেলে নগরীর সিআরবি শিরিষতলায় সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন পরিষদ আয়োজিত উৎসবের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান বাঙালির প্রাণীর উৎসব। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে জাতি হিসেবে আমরা নিজেদের অস্তিত্বের সন্ধান পেয়ে থাকি। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মিলিত বাংলার নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব নিয়াজ মোহাম্মদ খান, যুগ্ম আহ্বায়ক হাসান মারুফ রুমি, যুগ্ম সদস্য সচিব মিয়া মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আলী ও মহানগর জাসাসের আহ্বায়ক এম.এ. মুসা বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবছর সিআরবিতে পহেলা বৈশাখের সকাল 7:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত চলবে বর্ষবরণ অনুষ্ঠান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ। বিজু, সাংরাই, বৈশু, বিশু, বহু বিহু চাকরান উৎসব আবহমান কাল ধরে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনধারা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তিনি আজ রাঙ্গামাটিতে বিজু, সাংরাই, বৈশু, বিশু, বিহু, চাংলান উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা বলেন। মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের অনেক জনগোষ্ঠী ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, যা উদ্বেগজনক। এই ঐতিহ্যগুলো সংরক্ষণ ও পুনরুদ্ধার করা জরুরি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম সহ দেশের সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও তাদের সংস্কৃতি সংরক্ষণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন অঞ্চলে উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায়ও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বৈশাখ, সাংরাই, সাংলাং আবহমান কাল থেকে এই পার্বত্য অঞ্চলে এগুলো পালন করে চলে আসছে। এগুলো আমাদের একটা ঐতিহ্য, এগুলো আমাদের রীতিনীতি, প্রথা, এগুলো আমাদের ভালোভাবে সংরক্ষণ করা দরকার। এখন পার্বত্য জেলায় অনেক জনগোষ্ঠী রয়েছে, এদের কিন্তু ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। এই ঐতিহ্য কিন্তু আমাদের ফিরিয়ে আনতে হবে নতুন বাংলাদেশ গড়ার পথে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন। এখানে কোনো প্রকার বৈষম্য থাকবে না, এখানে কোনো প্রকার কাউকে পিছনে ফেলে উন্নয়ন হবে না। এখানে সমগ্র যেগুলো জাতিসত্তা রয়েছে স্ব নামে এবার কিন্তু এই উৎসব পালন করছে। সেক্ষেত্রে কিন্তু উনি ওনাদের উন্নয়নের ব্যাপারেও কিন্তু সতর্ক। আপনারা খেয়াল করেছেন, তারেক রহমান বিভিন্ন জনগোষ্ঠীর সাথে বৈঠক করেছেন। উনি আশা করেন যে শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, বাংলাদেশের যতগুলো পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে এদের ঐতিহ্য সংস্কৃতি রক্ষার জন্য উনি আহ্বান জানিয়েছেন এবং উনি সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা করার বলে বলেছেন। আমরা আজকে একটা সম্প্রীতি ঐক্য গড়ে তোলার জন্য এই নতুন বাংলাদেশ আমরা গড়ে তোলার লক্ষ্যে আমরা সকল সম্প্রদায়ের আমরা শান্তিপূর্ণভাবে বিজু উৎসব আজকে আমাদের পালন হচ্ছে এবং কিছুদিন থেকে বিগত 7-8 দিন থেকে বিজুর উৎসব অলরেডি শুরু হয়ে গেছে সারা রাঙ্গামাটি জেলায়। আমরা অত্যন্ত আনন্দিত যে এই বছর কোনো রকম বিঘ্ন ছাড়া সাম্প্রদায়িক শান্তিতে বিজু পালন উৎসব করতে পারছি। এই জন্য আমরা এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমা আশরাফি সহ সরকারি বিভিন্ন ধরনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বর্ষবরণের অংশ হিসেবে রাঙ্গামাটিতে চলছে 3 দিনব্যাপী উৎসব। আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে চিকিৎসা সহ অন্যান্য ভিসা চালুর বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রুটিন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর ইস্যুতে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে। ভারতে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও বিজনেস ভিসা দ্রুত চালু করার কথাও হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আগামী সপ্তাহের মধ্যেই ইতিবাচক সাড়া পাওয়া যাবে। জুলাই গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের সঙ্গে সম্পর্কে অবনতি হয় বাংলাদেশের জানিয়ে উপদেষ্টা বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল, তবে এখন দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি সম্ভব। বৈঠকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য ভারতকে বার্তা দেয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক। তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা পাওয়া জনগণের অধিকার বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডব্যান্ড মেলার উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। 3 দিনের এই মেলায় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের পসরা সাজিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহান এ আসাদ ও বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল ইমদাদুল বারী উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল ইকোসিস্টেমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে অংশীদারদের সম্মিলিত উদ্যোগ দরকার। একসময় কিন্তু শুধুমাত্র ছিল তথ্য প্রবাহের চ্যালেঞ্জটাই ছিল প্রবলেম, যে কারণে আমাদের দেশে প্রেস ফ্রিডমটাই কিন্তু সবচেয়ে পপুলার একটা ইস্যু ছিল এবং এটা ছিল সবচেয়ে বড় সমস্যা। রাষ্ট্র এবং বিভিন্ন মহল তথ্য প্রবাহে বাধা দেয়, সাধারণ মানুষ তথ্য পায় না। এখন কিন্তু সমস্যা হচ্ছে তথ্যের ফ্লো। এখন কিন্তু অপতথ্য এবং ভুল তথ্যের হাত থেকে মানুষকে রক্ষা করা বা রক্ষা দেওয়াটাও কিন্তু এটা একটা অধিকার। অর্থাৎ এখন যখন মানুষ তথ্যের অধিকারের কথা বলে, সে কিন্তু অপতথ্যের হাত থেকে সুরক্ষার অধিকারটাও কিন্তু চায়। ফলে এরকম পরিস্থিতিতে যখনই তাকে আমি মিস ইনফরমেশন থেকে ডিসইনফরমেশন থেকে সুরক্ষা দিতে পারবো না, অথবা এই বিষয়ে মনোযোগ না দিয়ে শুধুমাত্রই অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রেই যদি মনোযোগটা দেই, তাহলে কিন্তু দেখা যাবে যে অপতথ্যের এবং বিকৃত তথ্যের কারণে সমাজ, রাজনীতি, কাঠামো, অর্থনীতি সবকিছুতে একটা ভয়াবহ সমস্যা তৈরি হয়ে যেতে পারে। এবার আন্তর্জাতিক সংবাদ। পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতিতে গেলেও শেষ পর্যন্ত শান্তির পথে এগোতে পারল না যুক্তরাষ্ট্র ও ইরান। ইসলামাবাদের দীর্ঘ বৈঠকেও ভেঙে গেছে কোনো সমাধান ছাড়া। বৈঠক ব্যর্থ হওয়ার পরই সরাসরি হুমকির পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে জাহাজ আটকে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। অন্যদিকে ইরানও পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনো চাপ বা হুমকির কাছে তারা নত হবে না। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের বন্দর অবরোধের ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রের বাজারে এর মধ্যে অপরিশোধিত তেলের দাম 8% বেড়ে প্রতি ব্যারেলের দাম পৌঁছেছে $104.24। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 5 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর চলমান সংঘাতের অবসানে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের আয়োজন করা হয়। 21 ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনার পর কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল রোববার ইসলামাবাদ ত্যাগ করেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প অনেকটা সময় এ নিয়ে কিছুই বলেননি। তবে শেষ পর্যন্ত সেই নীরবতা ভেঙে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে তিনি বলেন, হরমুজে প্রবেশ করা বা ছেড়ে আসা সব জাহাজ আটকে দেব আমরা।
বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথটি দিয়ে চলাচলকারী জাহাজ অবরোধ আরোপের প্রক্রিয়া শুরু করবে মার্কিন বাহিনী। ট্রাম্পের এই হুমকির জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনার প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরান সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নিয়েছিল এবং বেন্সের পাকিস্তান ত্যাগের আগে সংবাদ সম্মেলনকে তিনি অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন। এছাড়াও আরাকচি বলেন, ইরান নিজেদের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রস্তুত। এছাড়াও তিনি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য ইসরায়েলি ষড়যন্ত্রের ইঙ্গিত দেন। এদিকে গত সপ্তাহের শুরুতে ইরানের সভ্যতা ধ্বংস করে দেয়ার যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন তার নিন্দা জানিয়েছেন পোপ লিও। তিনি এই হুমকিকে একেবারেই অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন এবং সতর্ক করেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল ঘৃণা উস্কে দিচ্ছে। তিনি বলেন, যারা যুদ্ধে জড়ায় সৃষ্টিকর্তা তাদের প্রার্থনায় সাড়া দেন না। এরই প্রেক্ষিতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প পোপের তীব্র সমালোচনা করেন। তিনি লিখেন, পোপের মন্তব্য পররাষ্ট্রনীতির জন্য ভয়াবহ বিপদ। Pope that's going to say that it's okay to have a nuclear weapon. We don't want a pope that says crime is okay in our cities. I don't like it. I'm not a big fan of Pope Leo. অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকে ভারসাম্যহীন আখ্যা দিয়ে সংবিধানের ২৫তম সংশোধনীর আলোকে মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে তার অপসারণ চাইলেন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির সাবেক প্রধান জন ব্রেনান। বারাক ওবামার সময়ে কাজ করা এই কর্মকর্তা বলেন, ট্রাম্পের মতো লোকদের কথা ভেবেই ২৫তম সংশোধনী আনা হয়েছিল। Is just so troubling and worrisome that this person who clearly is unhinged and who I think the 25th Amendment was written with Donald Trump's in mind, because allowing someone like this to continue to be the commander-in-chief and to control the tremendous capabilities of the U.S. military, including our nuclear weapons capability, which he seemed to allude to when he said he's going to just eliminate an entire civilization. Again, we really are in very, very troubling times. এছাড়া আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানকে সামরিকভাবে সহায়তা করলে চীনের উপর ২৫% শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরানকে সামরিক সহায়তা দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বেইজিংয়ের পণ্যের উপর বিস্ময়কর নতুন শুল্ক আরোপ করা হবে। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে, এমনকি তথাকথিত নিরাপদ অঞ্চলও। সীমান্তের কাছাকাছি একটি সংক্ষিপ্ত সফর শেষে তিনি একথা জানান। এদিকে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ ও ইসরায়েল। ইসরায়েলি বাহিনী ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ৪৩টি রকেট ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। পাশাপাশি দক্ষিণ লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের মারুব গ্রামে ১.৫ বছর বয়সী এক শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত আরও ৩ জন। সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এছাড়া রেড ক্রসের একটি অ্যাম্বুলেন্সে হামলায় একজন প্যারামেডিক নিহত এবং একজন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, ২রা মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২,০৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬,৫৮৮ জন। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বিমান হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের সদস্যদের লক্ষ্যবস্তু বানাতে গিয়ে দেশটির যুদ্ধ বিমান ভুলবশত একটি গ্রামীণ বাজারে হামলা চালিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এবং একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, বর্নো রাজ্যের সীমান্ত ঘেঁষা ইয়োবি রাজ্যের একটি গ্রামে চালানো এই বিমান হামলায় অন্তত ১০০ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। রাজ্যের প্রধান বার্তা সংস্থা এএফপিকে বলেন, মোট হতাহতের সংখ্যা প্রায় ২০০ জন।
নাইজেরিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, বর্নো রাজ্যের জিল্লি এলাকা লক্ষ্য করে চালানো এই বিমান হামলায় বোকো হারামের সদস্যদের হত্যা করা হয়েছে। তবে বাজারে হামলার বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করেনি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, কোনোভাবেই আকাশপথে হামলা চালানো আইন প্রয়োগের বৈধ পদ্ধতি নয়। এই ধরনের বেপরোয়া প্রাণঘাতী শক্তির ব্যবহার অবৈধ এবং নিন্দনীয়। নাইজেরিয়ার কর্তৃপক্ষকে অবিলম্বে এবং নিরপেক্ষভাবে ঘটনাটি তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে সংস্থাটি। পবিত্র হজ পালনের একমাত্র হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয় বলে জানিয়েছে সৌদি আরব। দেশের বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে জানিয়েছে দেশটির হজ এবং ওমরা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র উপায় হল হজ ভিসা। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়, ভ্রমণের জন্য ব্যবহৃত ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরা ভিসা এবং ট্যুরিস্ট ভিসা দিয়ে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এসব ভিসাধারীদের হজের অনুমতি দেয়া হবে না। সৌদি আরবের ভেতরে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের নুসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুকিং প্রক্রিয়া সম্পন্ন করে হজের অনুমতিপত্র বা পারমিট সংগ্রহ করতে হবে। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বলেছে, হজের জন্য সব ধরনের অফিসিয়াল রিজার্ভেশন বা বুকিং শুধুমাত্র অনুমোদিত মাধ্যমগুলোর মাধ্যমেই করতে হবে। কোনো ধরনের অননুমোদিত বা ভুয়া চ্যানেলের মাধ্যমে হজের বুকিং না করার জন্য কঠোরভাবে সতর্ক করেছে মন্ত্রণালয়। ফিরছি আবারও দেশের খবরে। পহেলা বৈশাখের আগমনী বার্তা নিয়ে রঙে রঙে সেজে উঠেছে বন্দরনগরী চট্টগ্রাম। সম্প্রীতি, ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধনে এক ব্যতিক্রমী আলপনা উৎসবের আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। নগরীর প্রায় 1.5 কিলোমিটার সড়ক জুড়ে আঁকা হয়েছে বাঙালির চিরচেনা লোকজ চিত্র। সার্কিট হাউস থেকে শুরু হয়ে কাজী দেউরি ও লাভলেন পেরিয়ে ঐতিহ্যবাহী ডিসি হিল পর্যন্ত বিস্তৃত এই আয়োজন একদিন আগেই উৎসবের আমেজ ছড়িয়ে দেয় নগর জুড়ে। গতরাতে আলপনা অঙ্কন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এ সময় সিএমপির উপকমিশনার হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুদ্দিন ও মোহাম্মদ সাইদুজ্জামান পাঠান উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থী এবং চিত্রশিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণে সড়ক পরিণত হয়েছে এক বিশাল ক্যানভাসে। দলবদ্ধভাবে শিল্পীরা তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন লোকজ ঐতিহ্যের নান্দনিক রূপ। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তেলবাহী লাইটারেজ জাহাজে কর্মরত শ্রমিকরা সন্ত্রাস ও চাঁদাবাজির শিকার হয়ে জীবিকা ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ডাঙ্গারচর ও পতেঙ্গা ওয়েল ট্যাঙ্কার কর্মচারী পারাপার সাম্পান শ্রমিক ইউনিয়নের নেতারা এই অভিযোগ করেন। তারা কর্ণফুলী নদীতে দীর্ঘদিনের বৈধ কর্মক্ষেত্র সংরক্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পদক্ষেপ গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধে কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের খবর। একদিনের ব্যবধানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আবারও শেয়ারের দরপতন হয়েছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,733.33, যা গতকালের চেয়ে শতকরা 0.28 কম। এছাড়া সিএসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,961.03, যা গতকালের চেয়ে শতকরা 0.33 কম। আজ 192টি কোম্পানির 1,01,04,117টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 40,33,26,000 টাকারও বেশি। এর মধ্যে 84টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 90টির কমেছে এবং 18টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর।
আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 96 টাকা 40 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 86 টাকা 71 পয়সা, কানাডিয়ান ডলার 88 টাকা 70 পয়সা, হংকং ডলার 15 টাকা 48 পয়সা, ইউরো 143 টাকা 87 পয়সা, ব্রিটিশ পাউন্ড 165 টাকা 29 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 32 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 27 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 2 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 88 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 49 পয়সা, থাই বাত 3 টাকা 76 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 31 পয়সা, চীনা ইউয়ান 17 টাকা 98 পয়সা। এবার খেলার খবর। ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন 20 বছর বয়সী উইকেট রক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস। এর আগে বাংলাদেশের হয়ে 7টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জুয়াইরিয়া। এখন হবে তার ওয়ানডে অভিষেক। এদিকে 7 বছর পর আবার ওয়ানডে দলে ফিরছেন ডানহাতি মিডল অর্ডার শারমিন সুলতানা। আগামী শুক্রবার বাংলাদেশে আসছে লঙ্কানরা। রাজশাহীতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু 20 এপ্রিল। এরপর দুই দল সিলেটে খেলবে 3 ম্যাচের টি-20 সিরিজ। বাংলাদেশ ওয়ানডে দলে রয়েছেন নিগার সুলতানা অধিনায়ক, নাহিদা আক্তার সহ অধিনায়ক, ফারজানা হক, সোবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ঋতুমণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সঞ্জিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে 2-1 জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 34 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 13 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর 5টা 9 মিনিটে, ভাটা বেলা 11টা 10 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 5টা 28 মিনিটে এবং ভাটা রাত 11টা 15 মিনিটে।